হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। উচ্চশিক্ষায় সেরাদের শীর্ষক আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হচ্ছে আমার খুবই স্নেহের একজন ছাত্রী, প্রেমা, আলিশা প্রেমা। আজকে আমরা কথা বলবো পৃথিবীর সর্বদিক থেকে সেরা দেশ। নাম না বললেও আপনারা বুঝে নেবেন নিশ্চয়ই, সেটা হলো ইউএসএ বা আমেরিকা। আজকে আমেরিকার হালচাল নিয়ে একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার জন্য তার শিক্ষাগত কি কি ব্যাকগ্রাউন্ড দরকার, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস কি থাকতে পারে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি দরকার, দেন একজন মেয়ে সে প্রেমা একাকী ইউএসএ তে সার্ভাইভ করছে। তো একজন মেয়ে হিসেবে ও ইউএসএ তে তার স্টাডি, পার্ট টাইম জব, নিজের সবকিছু অ্যাফোর্ড করা এবং একজন মেয়ে হিসেবে সে কতটুকুন সেফ বা সিকিউর ফিল করে সেখানে, বিস্তারিত তথ্যগুলো জানাবো। আশা করব যে এই তথ্যগুলো আমাদের হাজার হাজার মা বাবার তার সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে, বিশেষ করে মেয়েদের ব্যাপারে। আমি আসলে ইচ্ছে করে প্রেমাকে চুজ করেছি আজকের প্রোগ্রামের জন্য, যেহেতু একজন মেয়ে দেশের বাইরে গিয়ে আমাদের মা বাবারা খুব বেশি তারা ফার্স্টেটেড থাকে, ইনসিকিউর ফিল করে যে আমার মেয়েকে একলা পাঠাবো কিনা কি হয়ে যায়। তো এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করব খুবই চমৎকার বিভিন্ন আইডিয়াস গুলো আপনারা আজকে পাবেন ইনশাল্লাহ। তো আমি শুরুতেই চলে যাই প্রেমার কাছে। প্রেমা, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন শর্ট। অফকোর্স প্রথমে হচ্ছে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং আমি একটু আমার তরফ থেকে বলে নেই। আজকে আমি যার সাথে কথা বলছি বা যে আজকে আমার এই লাইভ সেশনে আছে, উনি আসলে মানুষের জীবনে চলার পথে অনেক ধরনের মানুষ থাকে। সেই ভালো মানুষগুলোর মধ্যে তিনি একজন, যিনি আমাকে হচ্ছে সবসময় গাইডলাইন দিয়ে আসছেন। তো আমি আসলে খুবই নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। আর আমি আপাতত এখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি আমেরিকাতে আছি। আমি এখানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে এসেছি। আমি অনার্স প্রোগ্রামে এসেছি। থ্যাংক ইউ। and it's my pleasure for your sweet sentences. আমি খুবই হাইলি ইমপ্রেসড। থ্যাংক ইউ প্রেমা। ওকে প্রেমা, তাহলে আপনি ইউএসএ তে এখন ব্যাচেলর প্রোগ্রামে আছেন। আপনি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে আসছেন। ওকে। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে আসছি। একটা ব্যাপার হলো, আপনি প্রথমত আমাকে একটু বলেন আপনি ব্যাচেলর কোন সাবজেক্টে করছেন কাইন্ডলি। আমি হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। ওকে, হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। আপনার এই সাবজেক্টে আসার জন্য ধরুন আমি আমি বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশ থেকে হসপিটালি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের উপর ইউএসএ তে আমি ব্যাচেলর করতে আসব। সেক্ষেত্রে আমার বাংলাদেশি পড়ালেখা কতটুকুন কি লাগবে এবং সেক্ষেত্রে সিজি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বলি আমার ব্যাকগ্রাউন্ডটা। আমি হচ্ছে এসএসসি এইচএসসি, আমি সবাইয়ের উদ্দেশ্যে বলছি যারা দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চাও বা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, তাদের মিনিমাম 4.50 উপরে রেজাল্টটা থাকতে ভালো হবে। আর কারো যদি 5 থাকে তাহলে তো অনেক বেশি ভালো। এই ক্ষেত্রে কি প্রেমা ফ্যাকাল্টির কোনো সমস্যা হয় কিনা ধরুন? না, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। ফার্স্টে আমি বলবো যে নিজের আসলে অনেক একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড করতে হবে প্রতিটি স্টুডেন্ট যারা দেশের বাইরে পড়াশোনা করতে চাও। যেহেতু আমাদের দেশ এবং বাহিরের দেশ পড়াশোনা থেকে শুরু করে কালচার থেকে শুরু করে সবকিছুই অনেক ভিন্ন। সো তোমাকে অনেক বেশি এক্সপার্ট না হলে বা তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়বে সেই সাবজেক্ট নিজে ভালো করে না বুঝলে তুমি আসলে অন্য দেশে গিয়ে সেগুলো মানে মেনটেন করতে পারবে না। আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার যেহেতু আমার যে ব্যাকগ্রাউন্ড, আমি এইচএসসি দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে আমি আইএলস। এটা প্রত্যেকটা স্টুডেন্টের করতে হবে যারা দেশের বাইরে পড়াশোনা করতে চাও প্রেমা তো। আমি একটু ইন্টারাপ্ট করছি, আমরা হুম, ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু পরে আসছি। তাহলে প্রেমা আপনি হুম, বলছেন এসএসসি এবং এইচএসসি দুটাতেই যদি 5 থাকে, যেটা বাংলাদেশের সর্বোচ্চ রেজাল্ট 5 থাকে তাহলে। সর্বোচ্চ রেজাল্ট ওকে। খুব বেশি ভালো হয়, হ্যাঁ। প্রেমা এবার আসি, আপনি যেহেতু ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছেন, যে ইউএস এর ক্ষেত্রে আমরা জানি বিভিন্ন প্রকারের ল্যাঙ্গুয়েজ টেস্ট, ধরুন আইএলস আছে, পিটি আছে, ডুওলিঙ্গো আছে, হুম, হুম। অনেকগুলি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন টেস্টগুলি সেখানে অ্যাকসেপ্টেবল। সেক্ষেত্রে আপনি কোন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটাকে হাইলি রেকমেন্ড করবেন, যেটা আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পেতে অথবা এম্বাসিতে ভিসা পেতে খুব বেশি সহযোগিতা করেছিল? কোন টেস্টটার কথা বলবেন এবং সেটা আইএলস আইএলস এক্সামটা, হ্যাঁ, আইএলস এক্সামটা খুব বেশি, এবং তুমি সেটার পাশাপাশি সাইডে তুমি একটা ডিওলিঙ্গো করে নিতে পারো নিজের, যেটা হচ্ছে অনলাইন টেস্ট করে রাখা হয়। তাহলে দুইটাই মূলত হলো আসলে যত টেস্ট থাকবে, যত সার্টিফিকেশন। আসলে এই
জিনিসগুলো ডিপেন্ড করতেছে আমার ইউনিভার্সিটির উপর, আমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো এবং তাদের ওইখানে কি কি আমার লাগবে ওকে, সেটার উপর ডিপেন্ড করে তোমার একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড দরকার হবে তাহলে আর কি। হলো আমি আমি যখন বাংলাদেশ থেকে আমি ইন্টারমিডিয়েট শেষ করলাম বা ইন্টারমিডিয়েট শেষের আগেই আমি যেই সাবজেক্টে পড়তে যেতে চাই, যে প্রভিন্সে যে স্টেটে পড়তে যেতে চাই, সেখানকার কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আমি লিস্টেড করলাম, ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে চলে গেলাম, আমি সাবজেক্টটা চুজ করলাম এবং সাবজেক্টের স্পেসিফিক রিকোয়ারমেন্টস গুলি প্রত্যেকটা ওয়েবসাইটে আছে, সেখান ওয়েবসাইট থেকে আমি তথ্যগুলো পেয়ে যেতে পারি। ইজ দ্যাট? থ্যাংক ইউ। এবং সেক্ষেত্রে আইএলস যদি করে, আইএলস এর রিকোয়ারমেন্ট কেমন ব্যাচেলর প্রোগ্রামের জন্য, 6 নাকি 6.5? হ্যাঁ, সিক্স, সিক্স সিক্স। প্লাস বি সিক্স, আপ টু সিক্স, তাহলে তো আরো বেশি বেটার হয়। ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার চলে যাই ব্যাংক স্টেটমেন্ট। আমাদের আসলে স্টুডেন্ট গুলোর সবচেয়ে বড় একটা সমস্যা হলো, হ্যাঁ, সব থেকে একটা ধারণা থাকে যে দেশের বাইরে পড়তে গেলে আমার অনেক টাকার প্রয়োজন এবং আমার ব্যাংক স্টেটমেন্ট অনেক বেশি দেখাতে হবে। আসলে এই ধারণাটা একটা ভুল, যেহেতু আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। কারণ যখন তুমি ভিসা মানে অফিসারের কাছে সামনে যাবে, তখন হচ্ছে তোমার কথাবার্তা, তোমার ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু যদি তাদের ভালো না লাগে, কিছু কিছু অফিসার দেখতে চায় ব্যাংক স্টেটমেন্ট, মানে ব্যাংক স্টেটমেন্টটা, তখন তোমাকে এটা দেখাতে হবে, মানে এটা তোমাকে রেডি করে রাখতে হবে। তার মানে এটা না যে আমার অনেক টাকা লাগতেছে দেশের বাইরে যাওয়ার জন্য, এটা জাস্ট তোমাকে শো করতে হবে সামনে যে ঠিক আছে, তুমি দেশের বাইরে পড়াশোনার জন্য তোমার অ্যাবিলিটি আছে, তোমার টাকা আছে, সো তুমি পড়তে যেতে পারবে। লাইক দ্যাট ব্যাংক স্টেটমেন্টটা এইভাবে আমাদের তৈরি করে নিতে হবে। আর যাদের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায় না সেটা তো খুবই ভালো, অনেকের ক্ষেত্রে এটা দেখতে চায় না, যেমন আমার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাইনি। চান কপাল, যার কপাল হ্যাঁ, সব দিক থেকে। বাট আমি কিন্তু রেডি করে রেখেছিলাম এবং আমার স্পন্সর ছিল আমার বাবা। রাইট, রাইট। প্রেমা, একটা ব্যাপার সেটা হলো ব্যাংক স্টেটমেন্টের ব্যাপার যেহেতু আসছে, ব্যাংক স্টেটমেন্ট যেমন ফিনল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো অথবা ইংলিশ স্পিকিং অন্যান্য কান্ট্রিজ ও ব্যাংক স্টেটমেন্টটা এভাবে হয় যে আপনি যে ওখানে 1 বছর সার্ভাইভ করার জন্য অ্যাটলিস্ট 1 ইয়ারের আপনার টিউশন ফিস, অ্যাকোমোডেশন, ফুড, দেন অন্যান্য সব মিলিয়ে তারা অন অ্যাভারেজ একটা ফিগার দেয় 1 ইয়ারের জন্য। ইউএস এর ব্যাপারেও কি 1 বছরের টাকাটা রাখলে আমার ব্যাংকে হয়ে যাবে, নাকি আমি যত টাকা দেখাতে পারি তত পসিবিলিটি বেশি? যত টাকা দেখাতে পারি অতটাই ভালো। যেমন আমার যদি টিউশন ফি থাকে এখানে প্রতি বছর বছর 16,000 17,000 ডলার, তো অফকোর্স একটা ব্যাংক স্টেটমেন্ট এমন দেখাতে হবে ওই টাকাটার চাইতে অ্যামাউন্টটা একটু বেশি দেখালে এটা একটা প্রুভেবল হবে, আদারওয়াইজ হচ্ছে এটা এত বেশি একটা। থ্যাংক ইউ প্রেমা। দেন আমরা চলে যাই প্রেমা পার্ট টাইম জব নিয়ে, যেহেতু আসলে এটাই মূল আকর্ষণ থাকে যে আমাদের এটা এটা প্রেমা আপনিও স্বীকার করবেন যে বাংলাদেশ থেকে আসলে যারা যায় ইউএসএ, একটা শ্রেণী আছে যাদের অঢেল টাকা আছে, তাদের ব্যাপার অঢেল টাকা আছে। কিন্তু Yes. যারা মিডল ক্লাস বিলং করে তাদের আসলে ম্যাক্সিমাম ইন্টেনশন থাকে যে আমি আমার যে যা আছে হাতের শেষ পাঁচ সব বিক্রি করে বাবার পেনশনের টাকা, মার পেনশনের টাকা বা জায়গা জমি সব বন্ধক রেখে সব শেষ করে আমার ছেলেটা বা মেয়েটাকে আমি দেশের বাইরে পাঠাচ্ছি। এটা তো ওয়ান টাইম দেয়া যায়, কিন্তু প্রত্যেকটা মাসে মাসে বা প্রত্যেকটা বছরে বছরে বাংলাদেশ থেকে পাঠানো, আর আপনি জানেন ডলার আর বাংলা টাকা আকাশ পাতাল ব্যবধান। বাংলাদেশ অনেক। পুরো একটা অঞ্চল বিক্রি করলেও মোটামুটি মানে ওটা হবে না। কভার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি ধরুন পার্ট টাইম জব, একজন স্টুডেন্ট হিসেবে আমি জানি পার্ট টাইম জবের কিছু লিমিটেশনস আছে ইউএসএ তে। তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে কাইন্ডলি পার্ট টাইম জব কেমন, এবং পার্ট টাইম জব না থাকলেও আমি কি আদৌ অন্যান্য জবস করে নিজে নিজেই সার্ভাইভ করতে পারবো কিনা, ব্যাপারটা আপনার মতামত দিন কাইন্ডলি। আম, কেউ যদি ফুললি বাবা মার উপর ডিপেন্ডেন্ট থাকে তাহলে আমি বলবো যে তার পড়াশোনাটা খুব বেশি ভালো হবে। And যদি বাবা মার উপর ফুললি ডিপেন্ডেন্ট না থাকে তাহলে একসাথে পড়াশোনা এবং জব, এই দুইটা মেনটেন করা অনেক বেশি টাফ, অনেক বেশি টাফ। দেখা যাচ্ছে যে আমি এখন যেভাবে আমার লাইফস্টাইল লিড করছি, আমার অলরেডি 2 ইয়ার্স হয়ে গেছে, এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমি প্রথম প্রথম এসেছিলাম, এটা আমার কাছে কি বলবো, আমি একজন মেয়ে হিসেবে অনেক বেশি স্ট্রাগল করেছি। আর আমরা দেশ থেকে যেটা মনে করি যে ইউএসএ যাওয়ার পরে আমার জন্য জব রেডি থাকবে, আমি জব করব, আমি জব করে আমি আমার টিউশন ফিস দিব, আমি সবকিছু করে ফেলতে পারবো এবং ইউএসএ তে অনেক টাকা পয়সা। এই ব্যাপারটা পুরো একটা রং কনসেপ্ট। এখনো দেশের মানুষকে আমি বলতে চাই যে যারা মনে করে দেশের বাইরে অঢেল টাকা আছে, এই জিনিসটা খুবই, এবং আমি বসে বসে টাকা ইনকাম করতে পারবো, এটা কখনোই সম্ভব না। এই যে স্যার তো আমাকে দেখেছেন যে আমি কেমন ফ্যামিলি থেকে গ্রো করি। তো
তো বাবার পক্ষে আসলে এত টাকা দিয়ে আমাকে দেশের বাইরে পড়াশোনা করানো সম্ভব না। এটা আমি কেন, দেশের বাইরেতে মানে দেশের মধ্যে যারা অনেক বড় লোকও আছে, এটা তাদের পক্ষেও সম্ভব না। যেমন এই দেশে একটা ডলার বাংলাদেশে 102 টাকা দিয়ে কিনতে হচ্ছে, আমি এই দেশে একটা পানির বোতল কিনছি 300 টাকা দিয়ে রেগুলারলি। এবং নিউ ইয়র্ক সিটি অনেক বেশি এক্সপেন্সিভ। আমি যে বাসাটায় এখন থাকি এখানে আমাকে প্রতি মাসে মাসে 1.5 থেকে 2 লাখ টাকা দিতে হচ্ছে শুধু বাসা ভাড়া, এবং তার সাথে তো টিউশন ফিস আছেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি তো মানে আপনাদেরকে কোয়েশ্চেন করবো যে আপনার কি যোগ্যতা আছে যে আপনি মনে করছেন যে দেশের বাইরে আসার পরেই আপনি জব পেয়ে যাবেন। সেটার জন্য আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। আর এখানকার যে জবগুলো আপনার যতক্ষণ পর্যন্ত আপনার গ্রাজুয়েশন কমপ্লিট না হচ্ছে, আপনাকে কিন্তু মিডিয়াম রেঞ্জের যে জবগুলো আছে অনেক বেশি কষ্ট করতে হবে। এবং কষ্ট করার মন মানসিকতা থাকলেই হচ্ছে গিয়ে আপনি দেশের বাহিরে টিকতে পারবেন। এবং আপনার লিভিং এক্সপেন্স থেকে শুরু করে আপনার টিউশন ফি থেকে শুরু করে চালাতে পারবেন। বাট দেশ থেকে যদি কোনো ধরনেরই কোনো সহযোগিতা না থাকে, এটা অনেক বেশি টাফ হয়ে যাবে। আর আমি বলতে চাচ্ছি যে যারা স্টুডেন্ট ভিসায় এসেছে এই দেশে, তাদের কিন্তু আসলে কাজ করার কোনো পারমিট নেই। অন ক্যাম্পাস তারা 20 আওয়ার করে জব করতে পারবে, বাট সেটা আসলে তাদের হাত খরচও মনে হয় হবে না এরকম। এবং যারা এই দেশে কাজ করছে তারা কিন্তু ইলিগালি কাজ করছে। এই ব্যাপারটা আসলে সবাই হয়তো খোলাসা ভাবে বলতে চায় না, বাট এটাই হচ্ছে চিরন্তন সত্য। আর এখানে স্টুডেন্টরা তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের ভিসা স্ট্যাটাস মেনটেন করার জন্য বিভিন্ন কলেজ, যেগুলো হচ্ছে গিয়ে কুইন্স কাউনের আন্ডারে আছে, মানে নিউ ইয়র্ক সিটির আন্ডারে আছে, ওইখানে অ্যাডমিশন নিচ্ছে এবং ওইখান থেকে দুটাকে ম্যানেজ করছে। কিন্তু ওইভাবে কিন্তু পড়াশোনাটা খুব বেশি ভালো হচ্ছে না, যেহেতু আপনাকে স্টাডি এবং ওয়ার্ক দুইটাকেই সময় দিতে হবে। সো আমি বলতে চাই সবাইকে যে যাদের মিনিমাম বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে পড়াশোনা মিনিমাম 4 বছর, এই ধরনের একটা সাপোর্ট থাকলে আপনাদের জন্য ভালো হবে। আদারওয়াইজ অনেক বেশি টাফ। আর 4 বছরের সাপোর্ট মানে তো এটা হিউজ অ্যামাউন্ট। অনেক হিউজ হিউজ। এবং আমি এটাই বলবো, আহ আসলে এই দেশ থেকে সবাই মনে করে, যখন এইভাবে কথা বলি সবাই মনে করে যে আমরা হয়তো চাচ্ছি না তারা না আসুক। ইউ গাইজ আর ভেরি ওয়েলকাম। কারণ আমরা চাই যে আমাদের দেশের মানুষগুলো আহ, ভালো কিছু করুক, দেশ থেকে বের হয়ে দেশের বাইরে ইন্টারন্যাশনাল ভাবে ভালো কিছু করুক। তো আমি বলবো যে আমি দেশে কি ছিলাম এটা ভুলে যেতে হবে। আমার বাবা কি ছিলেন এটা ভুলে যেতে হবে। নাও আমি কি সেটা আমাকে দেখতে হবে। আমাকে যদি এই দেশে বরফও ক্লিন করতে হয় এসে, সেটাও তোমাকে করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট। ঠিক আছে? তো ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, এটা খুবই চিরন্তন সত্যি একটা কথা। তো ওইটা ওইটা আপনাদের সবাইকে ভেবে নিতে হবে যে আমি জাস্ট একটা পার্সন, আমাকে সবকিছু করতে হবে এই দেশে আসার পরে। প্রেমা, এই ব্যাপারটা একবার সকল দেশের জন্য সত্য। সেটা আপনি হ্যাঁ, আমেরিকা পৃথিবীর সেরা দেশ হিসেবে সেখানে যেমন সত্য, আমরা নর্ডিক কান্ট্রিজ গুলোতে থাকি, ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, এখানে এটা একই সত্য। বাংলাদেশ থেকে আপনি অবাক হবেন, আমাদের অনেক পরিচিত ভাই আছে যারা নর্থ সাউথের প্রফেসর ছিলেন, লেকচারার আমি আমি তো নার্সারিতে স্টুডেন্ট ছিলাম 1 বছর। ছিলেন। আমাদের এখানে আপনার অনেকগুলো ভাই যে রেস্টুরেন্টে আপনার ডিশ ওয়াশিং এর কাজ করতে হচ্ছে, ক্লিনিং এর কাজ, মানে ক্লিনিং এর কাজ। দেশের এবং বাইরে। আমার দেখা মতে এখানে মাস্টার্স এর জন্য এসেছে কেউ, এফসিপিএস এফআরসিএস করার জন্য এসেছে কেউ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হোয়াট এভার, বাট তারা কিন্তু কাজ করছে। তারা এই দেশে এসে এটা চিন্তা করছে না। কারণ আমাদের দেশের ডিগ্রি কিন্তু এই দেশে কোনো মূল্যায়ন নেই। এই দেশের একটা ডিগ্রি অবশ্যই প্রয়োজন। তো এটা এটা প্রেম আমি আমি আপনার সাথে সংযুক্ত করবো এবং একাত্মতা পোষণ করবো যে এটা একেবারে সব দেশের জন্যই সমান। এবং এটাও সত্যি কথা, আপনাদের যদি এই চিন্তা ভাবনা না থাকে যে না আমি ওই যে আমার বাবা এমপি ছিল, আমি অমুক নেতার ছেলে, অমুক নেতার, সেটা আমি অমুক জন, বাংলাদেশি প্রেক্ষাপটে যেটা হয় আমি অমুক পীর সাহেব, আমি অমুক শিক্ষক, এই এই ধরনের ছোট এগুলি আসলে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে বলা যায়, এগুলি এগুলো আসলে ছোট খুবই হয়। ছোট মন মানসিকতার মানুষজন নিয়ে দেশের বাইরে আসাটা সম্ভব আর না। এটা আসলে কি আমার আমাদের আমাদের প্রেমা, স্যার আমাদের যিনি, ব্যাপারটা হলো, প্রেমা আমাদের ব্যাপারটা হলো কি আমাদের আসলে আমরা কালচারালি এমন যে আমাদের হলো যে আমি 4-5 বছর টিচিং এ আছি, আমি আশা করি যে আমি একজন এক্সপার্ট টিচার হয়ে গেছি, আমি এমনিতে বসে বসে আমি কিছু একটা, বা আমি এখন যেহেতু অভিজ্ঞ হয়ে গেছি। কিন্তু অভিজ্ঞ হয়ে বাইরে গেছে, ব্যাপারটা হয় কি আমি এখানে দেখেছি, এখানে যারা ফিনিশ বা আমরা নরওয়েতেও দেখেছি যারা নরওয়েজিয়ান তারা কিন্তু খুবই রিচ। রিচ হলে কি হবে, এবং তারা শিক্ষিত, যখন শিক্ষিত, যে চাকরি পায় তারা ওই চাকরি তারা করে, তাই তারা করছে। চাকরি
আমার মনে হয় তারা এই দৃষ্টিতে করে যে আমি সবকিছু শিখে রাখছি। এবং মজার ব্যাপার প্রেমা, তাদের কোনো ওই যে আপনার প্লাম্বারের দরকার হয় না, কোনো প্রকারের কনস্ট্রাক্টরের দরকার হয় না, কোনো আপনার কোনো কিছুই দরকার হয় ইলেকট্রিশিয়ানের দরকার নেই। তারা নিজেরাই সব করতে পারে। এবং এই নিজেরই কাজ তারা সাপোর্ট। কিন্তু কোর্স করে শিখে নাই, তারা জবের মাধ্যমে নিজেরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখে নিয়েছে। যদি আমাদের দেশের প্রেক্ষাপটে ব্যাপারটা ভিন্ন, যেমন আমি একজন ছেলে, আপনি আপনি নিজেও প্রেমা, অনার্সে পড়া অবস্থায় এমনও হয়েছে, হতে পারে বাংলাদেশি প্রেক্ষাপটে আপনি রান্না বান্না কোনোদিন করেননি, আপনার আম্মু আব্বু আপনাকে খাওয়াই দিছে। আমার বাসায় আপনি তো জানেন, আপনি তোমার ফ্যামিলিকে খুব ভালো করে চিনেন। তো এই যে আমার পাশে একজন গ্লাস নিয়ে থাকতো, একজনে মানে আমি আমার সাথে আমার বাসায় সব সময় এরকম ছিল। বাইরের ব্যাপারটা এই আসলে জায়গা থেকে আমার কাছে এই জিনিসটা অনেক বেশি টাফ, আমি যখন আমি 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 প্রেমা নিজে এই সব দৃষ্টিতে করছি আমি আমি আমাদের মা বাবাগুলিকে আমি হাত জোড় অনুরোধ করব, বিশেষ করে করছি হ্যাঁ। এখনকার মা বাবা আছেন, আপনার ছেলে মেয়ে, আমি প্রেমা এবার বলি, আমি এবার এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটা ভিডিও দিয়েছিলাম, তাদেরকে আমি 6টি স্কিলস এর কথা বলেছি। তার ভিতরে আমি একটি স্কিল দিয়েছি তারা রান্না বান্না শেখার জন্য, সে ছেলে হোক আর আচ্ছা, মেয়ে। মেয়ে হোক, বাইরের দেশে এসে আমি এটা বুঝতে পেরেছি অবশ্যই যে রান্না বান্না করা বা গাড়ি চালাতে পারা এগুলি আসলে কোনো যোগ্যতা দক্ষতার ভিতরেই পড়ে না, এটা হলো একটা বেসিক নিড, আমাকে জানতে বেসিক হবে। বেসিক আমাদের নিড দেশের প্রেক্ষাপটে হলো আমি ছেলে, আমি কেন রান্না বান্না করব, এটা তো আমার করব, কাজ না। রাইট, আমার কাজ না। এই মন এবং মানসিকতা। মেয়েদেরকেও, এবং অনেক মেয়েদেরকে বিয়ে দেওয়ার যে প্রবণতাটা, এই যে আমি এটা এখানে দেখছি, একটা মেয়ে নিজে ইন্ডিপেন্ডেন্ট, এখানে যেসব মেয়েদেরকে বিয়ে দিয়ে পাঠানো হয়েছে তাদের অবস্থা খুবই খারাপ, বিকজ একটা ফ্যামিলির আন্ডারে তাদেরকে থাকতে হয়, এবং বিভিন্ন ধরনের সমস্যা, নানান ধরনের সমস্যা তো আছেই। এটা ওইটা একটু ব্যক্তিগত ব্যাপার, এটা আসলে যার যার প্রেমা, এটা নিয়ে আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে না বলাই ভালো। হ্যাঁ, তবে তা ঠিক আছে, কিন্তু আমি বলবো যে মানে এই প্রেক্ষাপটে আমি বলবো যে মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার যে ব্যাপারটা, আমাদের দেশের বাঙালি বাবা মায়ের সেই প্রবণতাটা থেকে আমি বলছিলাম যে ওইটা অনেক বেশি, কি বলবো, 100-100% থাকা উচিত। কারণ একটা মেয়ে একটা সমাজে এমনিতেই অনেক দিক থেকে অবহেলিত থাকে আমাদের দেশে। তো আসলে ওই জায়গা থেকে যদি বাবা মারা 100% সাপোর্ট দেয়, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো জায়গায় তার মেয়ে বা ছেলে গিয়ে মানে ধরা খাবে। এই এটা প্রেক্ষাপটে আমি আসলে বলতে চেয়েছি ব্যাপারটা। আমাদের মন মানসিকতা প্রেমা। আপনি দেখেন, যাদের অঢেল আছে তিনি যেমন তার মেয়েটাকে চায় যে আমি ঘরের ভিতরে ফার্মের মুরগি টাইপে তাকে হ্যাঁ, বড় করব, যার সেটাই। কিছু নাই সেও মনে করে যাক আমার মেয়ে, মেয়ে কেন করবে, মেয়েটাকে আমি ঘরের ভিতর রাখা দেই, সে ঘরের ভিতর তাকে, আমি সারাদিন কামলা খাটবো, আমি আমার কিডনি বিক্রি করে তারপর আমার মেয়ে। আসলে এই মন মানসিকতা থেকে বেরিয়ে না আসলে বাংলাদেশের প্রেক্ষাপট এমন, পরিবারে একজন রুজি করবে, বাকিরা সবাই তার উপর নির্ভরশীল হয়ে খাবে। হ্যাঁ, এবং আমরা এইটা হাত একটা পাততে খুবই রাজি আছি, আমরা হাত ভালো পাততে একটা রাজি পয়েন্ট। আছি, ভাইয়ের আমি কাছে বোনের কাছে টাকা চাই, কিন্তু নিজেরা যে কিছু করব। ইভেন রাজনীতির কথা বলি, যে একটা ছেলে সে শিক্ষিত, তার মেধা আছে, তার রথ আছে, হাত আছে, সবই আছে, তারপরও নেতার পিছনে স্লোগান দিতে হবে, নেতার নেতার পিছনে স্লোগান দিচ্ছে, এই কুর্সিদের জিনিসগুলো পিছনে আসলে ঘুরতে হবে। খুবই ব্যাপারগুলি খুবই হাস্যকর আসলে আমাদের দেশে। হাস্যকর। এই জন্যই আমরা আসলে শিক্ষিত হচ্ছে সার্টিফিকেট ধারী, কিন্তু আমাদের মানসিকতা বা চিন্তা চেতনা, পৃথিবী আর বাংলাদেশ মনে হচ্ছে দুইটা আলাদা জিনিস। আলাদা জিনিস, খুবই পিছানো এই জন্য। তো তারপর আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মাঝে। আপনি যে কথাটা বলেছেন সেই পয়েন্টে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে একজন রোজগার করে সবাই খায়। আমি স্টিল ইন ইউএসএ তে আছি, আমি দেখছি আমার সাথে তো আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, কেউ কানাডিয়ান, কেউ লন্ডনী, কেউ অস্ট্রেলিয়ান। প্রত্যেকটা ফ্যামিলির সবাই সবাই বাবা মা থেকে ভাই বোন থেকে শুরু করে সবাই কাজ করছে, কেউ বসে খাচ্ছে না, মানে সবাই একটা ফ্যামিলির তো বাইরে 5 জনই যেটা কাজ করছে। প্রেমা এমনই যে আপনি 18 ইয়ার্স এর পরে আপনি নিজে ইন্ডিপেন্ডেন্ট, আপনি একজন হ্যাঁ, ইন্ডিভিজুয়াল, আপনাকেই করতে হবে, নিজেই আর কিছু আপনাকে করবেন। সরকারকে ট্যাক্স দিতে হবে, আর ট্যাক্স দিলে রাইট, আপনাকে আর্ন করতেই হবে। হবে, করতেই এটা হবে। বাইরে সব দেশে একই নিয়ম, আমাদের হলো যে না, বাপ প্রয়োজনে কিডনি বিক্রি করে হলে আমি যতদিন বাইচে আছি তোরা কাজ করার কি খা, পায়ের উপর ঠ্যাং তুলে খা, এই প্রবণতা। তবে হ্যাঁ, এখন এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, আরো পরিবর্তন হবে। দেখুন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, বাংলাদেশের ট্যাক্স বলেন, বাংলাদেশের জিনিসপত্রের খরচ এখন আমেরিকার চেয়ে কোনো অংশে কম না, যদিও কোনো অংশে মান খুবই কম, মানুষের ইনকাম খুবই কম, কিন্তু তারপরও দিন দিন যেভাবে হচ্ছে, মানুষ একসময় ঠিকই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করছি নিজের দেশের জন্য যতটুকুন করা যায়, যত করা যায় সেটাই। কি প্রেমা, আমি আরেকটা প্রশ্ন করবো, সেটা হলো আপনি যেহেতু একজন মেয়ে হিসেবে বারবার কথা বলছেন, যে আমেরিকার প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে হলো একটা মা তার মেয়েকে বা বাবা তার মেয়েকে ভার্সিটি কেন, যে ঘরে একা রেখে গিয়েও তিনি সিকিউর ফিল করেন না, যে কখন যে কোন সিকিউর ফিল করে। আর বাবা বাপ দেশের ঘরের বাইরে বা ইউনিভার্সিটি, সেটা তো মানে বলাই বাহুল্য কি ঘটতে পারে। বলাই বাচ্চা যারা বিশেষ করে, আবার যারা একেবারে খোলামেলা ফ্যামিলি তাদের ব্যাপার আলাদা, যারা একটু তাদের conservative, যারা একটু ভদ্রতা নম্রতা বা বুঝে যে না, একটা লজ্জা শরম বলতে পৃথিবীর কিছু আছে,
তো এই দৃষ্টিকোণ থেকে অনেকজনই হয়তো মনে করে ইউএসএ তে বা একটা উন্নত দেশে গেলে আমার মেয়ে পুরা খোলামেলা হয়ে যাবে, মেয়ে একবারে পুরা র্যান্ডম হয়ে যাবে, আহ, এবং বাংলাদেশে থাকলে সে একবারে পুরা ধার্মিক থাকবে বা সে পুরা সেফ থাকবে। তো এই দৃষ্টিকোণ থেকে একজন মেয়ে হিসেবে আপনি যেহেতু অনার্স লাইফে সেখানে সার্ভাইভ করছেন, আপনি বাংলাদেশি জীবন এবং ইউএস এর জীবন দুইটার প্রেক্ষাপটে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তো আমার আসলে পার্সোনাল ব্যক্তিগত দিক থেকে আমি আসলে খুবই ওপেন মাইন্ডেড ফ্যামিলির একজন মেয়ে, এবং যেই জায়গা থেকে আমার বাবা মার ফুললি সবসময় সাপোর্ট থাকে আমাকে, মানে ছেলে হিসেবে বললেও এটা ভুল হবে, ছেলেরা যা করছে তার চেয়ে বেশিই করতে হচ্ছে। যাই হোক, কিন্তু আমি বলতে চাই যে আমি ভালো থাকবো না খারাপ থাকবো এই ব্যাপারটা আমার উপর ডিপেন্ড করছে। এইখানে বিভিন্ন ধরনের লাইফ আছে, বিভিন্ন ধরনের লাইফস্টাইল আছে। এখন আমি কাদের সাথে মিশবো, আমার সার্কেলটা কি থাকবে, আমি কোন সার্কেলে গেলে আমি ভালো কিছু করতে পারবো। এখন আপনার যদি ইন্টেনশন থাকে আরে আমি ইউএসএ আসছি মজা মাস্তি করব, ঘুরবো ফিরবো, পার্টি করব, আড্ডা দিব, ইয়েস অফকোর্স এই জিনিসটা আপনার জন্য একদম খোলা, বাট এটা করলে কি আপনার জীবনে কোনো কিছু হচ্ছে, কোনো উন্নতি হচ্ছে? দিস ইজ দ্য পয়েন্ট, যে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান, আপনি নিজেকে আজ থেকে 5 বছর পরে কোন জায়গায় দেখতে চান, সেই ওয়েতে আপনাকে হাঁটতে হবে, সেই ওয়েতে আপনাকে চলতে হবে, এবং সেইভাবেই আপনাকে মানুষজন স্কিপ করতে হবে। এবং আমি মনে করি যে জীবনে চলার পথে ভালো মানুষজন অনেক বেশি প্রয়োজন, কারণ একজন ভালো মানুষের গাইডলাইন্স যদি আপনার সাথে থাকে, আমার মনে হয় না যে আপনি বিগড়াতে পারেন, আপনি বিকৃত লাইনে যেতে পারেন। তো এটা আসলে আমাদের দেশের, এই যে কিছুদিন আগে আমি এই পয়েন্টে বলতে চাই, কিছুদিন আগে আমাদের দেশে, যে আমি তো নর্থ সাউথের স্টুডেন্ট ছিলাম, বিশ্বাস করুন নর্থ সাউথ বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আছে, এই যে অশ্লীলতা, কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আই ডোন্ট নো দ্য ইউনিভার্সিটি নেম বাংলাদেশে আর কি। তো ওই জায়গায়, তো এই দেশে আর বাংলাদেশ থেকে মিলেতে দেখে, মানে মিলে আমি যেটা বুঝলাম, এই দেশে তো কোথায় এই ধরনের কিছু তো হচ্ছে না, আমাদের দেশেই তো হচ্ছে, আমাদের দেশের ভার্সিটি গুলোতেই তো অশ্লীলতা হচ্ছে। তাহলে আমরা দেশের বাইরের ভার্সিটি গুলো নিয়ে কেন কথা বলবো যে আমার মেয়ে বা ছেলে দেশের বাইরে গেলে নষ্ট হয়ে যাবে? এই কনসেপ্টটা পুরোপুরি রং। এই দেশে আমি দেখি একজন টিচার একজন স্টুডেন্টকে যথাযথ সম্মান দিচ্ছে, এবং একজন স্টুডেন্ট টিচারকে যথাযথ সম্মান দিচ্ছে। অফকোর্স এই দেশে আপনি যেটা করবেন, আপনার তো বাহির আছে, আপনার তো ক্যাম্পাসে বসে কোনো কিছু করার দরকার নাই। আমাদের দেশে যেই কিছুদিন পর পর ভিডিও ভাইরাল হচ্ছে, ক্যাম্পাসে এটা হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে অনেক কথা হচ্ছে, আমি বলবো যে এই জিনিসটা পুরোই রং। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, আপনি কি ভালো না খারাপ থাকবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কলেজ ইউনিভার্সিটির উপর কখনোই ডিপেন্ড করছে না। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, কালচার আছে, আপনি কোনটা রিসিভ করে নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এখন আপনি যদি চিন্তা করেন আমি এটা করব, আপনাকে তো আমি বিদেশ কেন, পৃথিবীর ভালো জায়গায় নিয়ে গেলেও সম্ভব হচ্ছে না আপনাকে ভালো করা। 100% রাইট। তাহলে এই ক্ষেত্রে একটা কথা বলি যে ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটে হলো আপনি ধরুন আমি ভালো থাকতে চাই, আমি পর্দা হ্যাঁ, আমি ভালো থাকতে চাই, ভালো তারপর থাকতে দেখা যায় কিছু আমাদের হায়নার মতন লোক আছে যারা আপনাকে লোক আছে। দেবে না। ইউএস এর ব্যাপারটা কি এমন কিনা যে আপনি ভালো থাকতে চাইলে থাকতে পারবেন? হ্যাঁ, ভালো থাকতে চাইলে আপনি ভালো থাকতে পারবেন, এবং এখানে আছে কিছু সংখ্যক লোকজন, বিকজ এই ইউএসএ যেহেতু ইমিগ্রেশন কান্ট্রিও বলা হয় অন্য সাইডে, যেহেতু এখানে ইমিগ্রেশনে অনেকে অনেক ধরনের মানুষজন আসে, তাদের হয়তো আমি তাদেরকে নিয়ে আসলে কোনো ধরনের কোনো কমেন্ট করতে চাচ্ছি না। তো সবাই আসলে নির্বিশেষে আমরা মানুষ, কিন্তু কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক সার্কেল অবশ্যই আছে, সব জায়গাতেই আছে। কিন্তু এই দেশে না বিচার আছে। আপনি কোনো একটা কিছু করতে চান, যেমন আমাদের দেশে কোনো বিচার নাই, একটা মেয়েকে যেহেতু মলাস্ট করছে, একটা মেয়েকে আহ, মানে কিছু ছেলে ফ্রিজিং করছে, বা একটা মেয়ে বিভিন্ন জায়গা থেকে, চাকরি ক্ষেত্রে হোক তার পড়াশোনার ক্ষেত্রে হোক, বিভিন্ন জায়গা থেকে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তখন আপনি কার কাছে যাবেন? কিন্তু এই দেশে আপনি এই জায়গা থেকে পুরোপুরি সেফ। যেমন আমার সাথে এখন যদি কেউ কিছু করতে আসে, আমি তো সরাসরি কল করে দিব, এবং পুলিশকে কল করে দিব, পুলিশ চলে আসবে। ওই জায়গা থেকে আপনি একদমই সেফ। বাংলাদেশ থেকে ইউএসএ তে এই জিনিসগুলোর জন্যই আমি আসলে অনেক বেশি পছন্দ করি। থ্যাংক ইউ প্রেমা, সো ইটস আ ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট যে তার মানে হলো এটা এটা আসলে পৃথিবীর সব দেশেই, যেমন সব আমরা জায়গায়। ইংল্যান্ডের কথা হুম, বলে হুম, নর্ডিক কান্ট্রিজ গুলো, ইউএসএ তাও তো মুসলমান আছে যার সংখ্যাটা মুসলমান আছে। এখানে তো আমাদের একেবারেই আপনার সর্বোচ্চ হতে পারে 0.5% অথবা ম্যাক্সিমাম 1% হতে পারে। তারপরে এখানে যে আমাদের ইরাক, ইরান বা আপনার ফিলিস্তিনের, আফগানিস্তানের, আমরা বাংলাদেশ, পাকিস্তানের
অনেক বোনেরা আছে যারা সম্পূর্ণ হিজাব করে, পর্দা করে, মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে। ইভেন এখানে হলো নর্ডিক কান্ট্রিজ গুলোতে আপনি এত সেফ, আপনার দিকে যে কেউ একটু তাকাবে এটারও কোনো হ্যাঁ, একবার সেটার কোনো কমপ্লেন সুযোগ করে নেই। তার পুরা আপনার 16টা বাজায় ছেড়ে দেবে। তো এখানে এই জায়গাতে মানে কি বলবো, নিয়ম এবং ডিসিপ্লিন এবং আইন, ইউএস এর আইন সম্পর্কে যারা জানে তারা বুঝতে পারে যে কতটা কঠিন। এইখানে এগুলো করার কোনো ধরনের কোনো সুযোগ নাই যে আপনি এখানে বঞ্চিত হবেন, লাঞ্ছিত হবেন এবং আপনার কোনো অধিকার থাকবে না। তাহলে অবশেষে এটা বলা যায় যে একজন মা বা বাবা তার মেয়েকে, আমি বলবো যেমন আমাদের নর্ডিক কান্ট্রিজ গুলো যেগুলো আছে এগুলোতে পাঠানোর পর তিনি 100% সেফ ফিল করতে পারবেন। তাহলে ঠিক একই অবস্থা ইউএসএ তেও তিনি অবশ্যই, ওনার মেয়ে যদি আসলে ওই নিজে যদি চোর না হয় নো তাহলে জিনিস চোর না হয় তাহলে তাহলে পারা যাবে। ওকে। এবার আসি একটু প্রেমা, ধরুন আসলে পৃথিবীর যে দেশেই যাই সেখানে পেপারস বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার, পেপারস ছাড়া আসলে পেপারস, নেই। ধরুন আপনি এখন ব্যাচেলর করছেন, 4 ইয়ার্স ব্যাচেলর করবেন, দেন আপনাকে কি ওয়ার্ক করবেন? পারমিট দেওয়া হবে। ও আপনাকে ওয়ার্ক, আপনি মূলত গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত আপনার প্রসেসটা কি হতে পারে বা কিভাবে আগাবেন? সো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাকে অফকোর্স তার ভিসা স্ট্যাটাসটা মেনটেন করতে হবে। আপনি যদি আপনার পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে যান, আপনাকে কলেজ থেকে রিপোর্ট করে দিবে, তখন হচ্ছে গিয়ে আপনার ভিসাটা থাকবে না। আপনি ভিসা তো 5 ইয়ার্স এর পাবেনই, কিন্তু আপনি যদি ভিসা স্ট্যাটাস মেনটেন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরি ভাবে ইলিগাল হয়ে যাচ্ছেন। এবং ইলিগাল হওয়াটা কোনোভাবেই যাবে না। আমি সবার উদ্দেশ্যে এটা বলবো, ইলিগাল হওয়াটা কোনোভাবেই যাবে না। আপনি কষ্ট করুন, আপনি কাজ করুন, আপনি যেটাই করুন না কেন, আপনার ভিসা স্ট্যাটাসটা আপনাকে মেনটেন করতে হবে, মাস্ট বি। তাহলে আমি 4 ইয়ার্স ব্যাচেলর, এর কোনো অবস্থাতে আমার পড়ালেখা গ্যাপ দেওয়া যাবে না, স্কিপ করা। পড়ালেখা গ্যাপ দেওয়া যাবে না, আমি স্কিপ করার প্রয়োজন, কোনো ধরনের কোনো সুযোগ নাই। আমি ক্রেডিট কম নেই বেশি নেই, কিন্তু আমার বেশি, পড়ালেখা আমাকে কন্টিনিউ করতে হবে। বাট ওকে। কন্টিনিউ করতে হবে। দেন 4 ইয়ার্স স্টাডির পর দেন আমার ওয়ার্ক পারমিটে যাব। ওয়ার্ক পারমিটটা কত বছরের জন্য হয়? 4 ইয়ার্স পারমিটের পর মানে ওয়ার্ক পারমিট 1 বছরের জন্য দেয়। তখন হচ্ছে গিয়ে আপনাকে ওই যে লটারির মাধ্যমে গ্রিন কার্ড, মানে সরি, গ্রিন কার্ড এবং আপনি এই দেশের সিটিজেন হতে পারবেন কিনা ওই রকম একটা মানে কোম্পানি স্পন্সর করতে হবে। আপনি খুব ভালো একজন স্টুডেন্ট, আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনি কাজ করছেন, যে কোনো বড় ধরনের একটা কোম্পানি আপনাকে স্পন্সর করবে, তখন হচ্ছে গিয়ে আপনি এই দেশে থাকার চিন্তা ভাবনা করতে পারবেন, আদারওয়াইজ না। তো এরপর আমি যদি মাস্টার্স শুরু, আমি ধরুন 1 ইয়ার আমি কিছু করতে পারলাম না, আমাকে কি হ্যাঁ, আপনি মাস্টার্স করতে পারেন, আপনি পিএইচডি করতে পারেন, আপনি সবকিছু করতে পারেন, বাট আপনার পড়াশোনাটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। ওকে। তাহলে এইভাবে করে আমি আগাতে পারি। তার মানে গ্রিন কার্ড পাওয়া বা পেপারস পাওয়া একটা লেন্দি প্রসেস, এটা সময়ের ব্যাপার। খুবই লেন্দি প্রসেস। আবার যদি আমার অনেক টাকা থাকে বা কোম্পানি স্পন্সর করে তাহলে এটা অনেক ইজিলি পাওয়া সম্ভব। জবাব ইজিলি পাওয়া সম্ভব হবে। যাই যাই হোক, এখন প্রেম আরেকটা ব্যাপার হলো, তাহলে পার্ট টাইম জব করে আমি কি আমার সব টিউশন ফি বা পড়ালেখার খরচ সব বহন করা 100% পসিবল কিনা, নাকি আমার বেশ? পার্ট টাইম জব করে 100% পসিবল না, ফুল টাইম জব করে 100% পসিবল। এই ক্ষেত্রে একটা কথা, জব আপনি যদি করে আমি ফুল কি টাইম, পড়ালেখা কন্টিনিউ করতে পারবো? এইটাই একটা সমস্যা যে আপনি আপনি কতটুকু ব্রিলিয়েন্ট এবং আপনি কতটুকু নিতে পারবেন, এবং আপনি কি কোন মাসে কতটুকু করে সাবজেক্ট নেবেন, কোন সেমিস্টারে কিভাবে কমপ্লিট করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এখন এটা আপনি কিভাবে ম্যানেজ করবেন। এখন আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি যদি 30 ঘন্টা কাজ করি তাহলে আমাকে 20 ঘন্টা পড়াশোনায় দিতেই হবে, মাস্ট বি। এইভাবে আপনাকে ব্যালেন্স করে পড়াশোনা করতে হবে। আরেকটা ব্যাপার হলো, আপনাদের যেমন আমরা এখানে দেখি সামারের 3 মাস আমরা ফুল টাইম জব করার সুযোগ পাই। হ্যাঁ, ইউনিভার্সিটি এটা একটা কথা, যখন ভ্যাকেশন আসে তখন কিন্তু এখানে স্টুডেন্টরা কাজ করে। এখন ভ্যাকেশনটা 4 মাসের জন্য হয়। সো প্রতি বছরে একটা ভ্যাকেশন থাকে 4 মান্থের জন্য, তো তখন দেখা যাচ্ছে যে আপনি কিছুটা টাকা নিজের জন্য রাখতে পারছেন চেক করা এবং সম্ভব। পরবর্তীতে সেমিস্টারে খরচ করতে পারছেন, এই আর কি। কিন্তু প্রথমে যে আপনি আসবেন সেই টাকাটা কিন্তু আপনাকে বাংলাদেশ থেকেই আনতে হবে, কারণ আপনি এখানে এসে কি করবেন, কি করবেন। ওকে প্রেমা, আমরা তাহলে অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলেছি, এবার একটু আসি ভিসা প্রসেসিং নিয়ে। যে ধরুন বাংলাদেশে ইমিগ্রেশন এখন আমরা আসলে আমি আমি ধরুন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেলাম, দেন আমার প্রসেসটা কি হবে? ও আচ্ছা, ইউনিভার্সিটিতে অফার লেটারে আমরা তো প্রথমে বলে এসেছি এসএসসি এইচএসসি ব্যাকগ্রাউন্ড এবং আপনার আইএলটিএস স্কোর দিতে হবে, এবং আইএলটিএস এ খুব ভালো একটা স্কোর থাকতে হবে। তার পাশাপাশি যতগুলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে টেস্ট আছে এগুলো করে নিলে অনেক বেশি ভালো, তো আপনার একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড হলো। এরপর আসে হচ্ছে, আমি যেহেতু স্কলারশিপ পেয়েছি, আমার কিন্তু কালচারাল প্রোগ্রাম থেকে আপনি জানেন যে অনেক ছোটবেলা থেকে অনেক অনেক সার্টিফিকেট ছিল, সেগুলো সব কিছু নটারি করে হচ্ছে আমি হচ্ছে আমার ইউনিভার্সিটিতে জন্য দেই।
দেওয়ার পরে হচ্ছে আমার মন্টানা স্টেট ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসে, একটাই অফার লেটার আসে। আসার পরে পরবর্তী 2 থেকে 3 দিন পরে একটা স্কলারশিপ লেটার আসে, যেটাই আসলে আমার ইচ্ছাটাকে এত বেশি বাড়িয়ে দিল যে না, ঠিক আছে তাহলে হয়তো এখন আমি দেশে, তখন কিন্তু আমি নর্থ পড়াশোনা করি, বিবিএ ইংলিশ ডিপার্টমেন্টে। সো তারপর ভাবলাম যে আমি কি নর্থ থেকে পড়াশোনা করব, না দেশের বাহিরে যে কোনো একটা ইউনিভার্সিটি হলেও চলবে। আমার তখন ইন্টেনশন ছিল, তখন কিন্তু প্যান্ডামিক সিচুয়েশন চলছিল, করোনা। তো তখন আমার মনে হচ্ছিল যে না, দেশ আমার জন্য না, আমাকে দেশের বাইরে পড়াশোনা করতে যেতে হবে। তো তারপর আর কি, এই তো এই যে ব্যাকগ্রাউন্ড, তারপরে আমার আইএলটিএস এর রেজাল্ট, তারপরে হচ্ছে আমার সবগুলো নিয়ে আমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করি। এরপরে একটা কথা আছে, DS-160 ফর্ম, একটা ফর্ম আছে, সেই ফর্ম হচ্ছে খুব সুন্দর করে ফিল আপ করতে হবে। আপনার কোনো ইনফরমেশন কিন্তু মিথ্যা দেওয়া যাবে না, সব ইনফরমেশন সত্যি দিতে হবে। এবং আপনাকে খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড, আপনি কি কি করেছেন, আপনি কি কি করতে পারবেন, এবং আপনার কি ধরনের স্কিল আছে, আপনি কয় ধরনের ভাষায় কথা বলতে পারেন, এবং আপনার কম্পিউটার স্কিল আছে কিনা। এখন কিন্তু ইদানিং এই জিনিসটা অনেক বেশি, মানে ভিসা রিজেক্ট হচ্ছে এই জন্য স্টুডেন্টদের তাদের কম্পিউটার স্কিল নাই। এই জিনিসটা, যেমন আমি দেশের বাইরে এখন, এখানে কিন্তু খাতা কলমের কোনো ইউজ নাই, আপনাকে কিন্তু সবকিছুই ইলেকট্রনিক ওয়েতে করতে হবে। সো আপনার মাস্ট বি কম্পিউটারের স্কিল থাকতে হবে, আদারওয়াইজ সেটা হবে না, মানে ভিসাটা হবে না, মানে কি বলবো, স্ট্রং হবে না আপনার প্রোফাইলটা। তো এই ছিল আমার প্রোফাইল, এই ছিল সবকিছু। তারপরে DS-160 ফর্ম ফিল আপ করার পরে, সবকিছু করার পরে সব ঠিকঠাক, আমি চান্স পেয়ে গেলাম ভার্সিটিতে। দ্য থিং ইজ, আপনাকে এম্বাসি ফেস করতে হবে। এখন এম্বাসির জন্য একটা ডেট নিতে হবে, সেই দিন যেতে হবে, আপনাকে উপস্থিত থাকতে থাকতে হবে। এবং ভিসা অফিসার আপনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আপনি কেন দেশের বাইরে যেতে চান, আপনি কি কেন দেশে থাকতে চান না, এই টাইপের নানান ধরনের কোয়েশ্চেন থাকে। তো তখন আপনাকে ভিসা অফিসারের সামনে খুব স্ট্রংলি সেগুলোর অ্যান্সার দিতে হবে। এখন আপনি স্কলারশিপ পেলেন, আপনার খুবই স্ট্রং ব্যাকগ্রাউন্ড, ভালো, এবং আপনি আইএলটিএস খুব ভালো রেজাল্ট করলেন, কিন্তু আপনি তার সামনে গিয়ে কথা বলতে পারছেন না, এবং আপনাকে যেটা বলছে আপনি সেটার ভুলভাল উত্তর দিচ্ছেন, অ্যান্সার দিচ্ছেন, আপনার কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাবে। আর একবার যখন আমেরিকাতে ভিসা রিজেক্ট হয়, সেকেন্ড বার কিন্তু ভিসা হওয়াটা অনেক বেশি টাফ, অনেকের হয়ই না বলতে গেলে। ওকে, থ্যাংক ইউ। তার মানে হলো আসলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ আ ফ্যাক্ট। আপনাকে হুম হুম। এক্সপ্লেইন করতে হবে আপনার নিজের মনের ভাষাগুলি সত্যতার সাথে, অনেস্টি নিয়ে আপনাকে জিনিসগুলো এক্সপ্লেইন করতে হবে। থ্যাংক ইউ প্রেমা। প্রেমা, আসলে আমরা সময়ের একবারে শেষ প্রান্তে চলে আসছি। আহ, আমি আসলে আর বেশি কোনো প্রশ্ন করছি না প্রেমা। আমি জানি যে এই ভিডিওটা দেখার পর আমাদের হাজার হাজার ভাই বোন অনেক উপকৃত হবে, মা বাবারা উপকৃত হবেন, তারা সাহস পাবেন যে প্রেমা যেহেতু পেরেছে, একটা আলালের ঘরের দুলালি, প্রেমার নামের সাথে কিন্তু আলিশা নামক একটা ওয়ার্ডও আছে, আলিশা প্রেমা। আলিশা, আমি প্রায় সময় ভাবি আলিশা রাখছে এই জন্যই যে আলালের ঘরের দুলালি, আমার দেখার জন্য আলিশা রাখা হয়েছে তার নাম। না, এটা কিন্তু আহ, ট্রু, আমি কিন্তু খুবই আদরের মেয়ে আমি ফ্যামিলির। জানি, আমি জানি। তো দেখুন, প্রেমার মতন একটা মেয়ে ইউএসএ তে গিয়ে সে সার্ভাইভ করছে, স্টাডি করছে, নিজে জব করছে, সবকিছু মেনটেন করছে, আলহামদুলিল্লাহ। তার মানে দেখুন, সবার দ্বারাই সম্ভব। প্রেমা প্রেমা সবার দ্বারাই অনেক সম্ভব। আগ থেকেই চিনি, অনেক দীর্ঘ বছর ধরে ওকে আমি চিনি। ওর মতন মেয়ে যদি পারে, সবাই পারবে। শুধু একটু মন মানসিকতার পরিবর্তনের ব্যাপার, চিন্তা চেতনার পরিবর্তনের ব্যাপার। যাই হোক, আমি জানি যে আমাদের আজকের তথ্যগুলো দেওয়ার পরেও আপনাদের অনেক তথ্য থাকতে পারে, অনেক কোয়েরিজ থাকতে পারে। কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি প্রেমার আরো একটা গুণ আছে, প্রেমা একজন ব্লগারও। প্রেমা নিজে অনেকগুলো ইউএস এর বিভিন্ন সকল প্রকারের কালচারস, হ্যাবিটস, বিভিন্ন লাইফস্টাইলস নিয়ে অনেকগুলো ব্লগস করেও। আমি ওর ওর যে চ্যানেল লিস্ট আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার চ্যানেলের নামটা হচ্ছে ইসরাত জাহান প্রেমা। ইসরাত জাহান প্রেমা, আমি আমি তারপর লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সাবস্ক্রাইব করবেন, ওর জন্য দোয়া করবেন, আমাদের যে বাংলাদেশি বোন হিসেবে যেন এগিয়ে যেতে পারে, আপনারা সেভাবে তার জন্য দোয়া করবেন। এবং অবশ্যই বিভিন্ন তথ্য, যে যে তথ্য দরকার, আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। ও অনেকজনকে এমনিতেই তথ্য দিচ্ছে, আপনাকে তথ্য হ্যাঁ, দিতে কোনো অসুবিধা নেই। তো আপনারা এটাই। তারপরও আজকে আমাদের এই প্রোগ্রামের পরেও যদি আরো কোনো প্রশ্ন আপনাদের থাকে, আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে লিখবেন। সেই তথ্যগুলোকে একসাথে করে আমরা প্রয়োজনে আরো কয়েকটা প্রোগ্রামস করতে পারবো, কোনো অসুবিধা নেই। শুধু ব্যাপারটা হলো টাইম। আজকে প্রায় টাইম। প্রায় 2 সপ্তাহ ধরে আমরা কথাবার্তা চালাচ্ছি, কিন্তু আসলে টাইমটা সেট করতে পারছি না যে কখন যে আমরা। হ্যাঁ, কারণ
ইউএসএ থেকে স্যার যেখানে থাকেন সেখান থেকে আমাদের 6 আওয়ার্স এর ব্যবধান আর কি আমাদের, সো টাইমটা মেনটেন করা হচ্ছে না। আমি যখন জবে থাকি স্যার তখন ব্যস্ত থাকেন। যাই হোক, ফাইনালি উই আর হিয়ার। ফাইনালি ফাইনালি আমরা একটা ব্লগ করলাম, আসলে উদ্দেশ্য একটাই, যে না, আপনারা কিছু লোক যারা আসলে কনসালটেন্ট, বাংলাদেশ থেকে ইউএসএ কানাডার ভিসার জন্য কনসালটেন্টের কাছে গেলে আমি তো আসার পরে প্রেমা কিভাবে, প্রেমা কোন জায়গায়, এবং আমি এটা একটু করে বলতে চাই, আমার স্যারের সাথে খুবই অল্প সময়ের জন্য আসলে পরিচয়, কিন্তু মানে পরিচয় এরকম, মানে খুব অল্প সময়ের জন্য আমি এই স্যারকে পেয়েছি। আর তার কাছ থেকেই কিন্তু আমার হাতে খড়ি আইএলস এর, তখন আমি কিছু বুঝতেই পারতাম না যে আইএলস কি। আমি যখন ওনার ক্লাসে গিয়ে বসতাম, ওখানে অনেক ধরনের ছোট বড় মানুষজন থাকতো, অনার্সে কেউ মাস্টার্সে, আমি তখন মাত্র এসএসসি দিয়েছি, কিন্তু আমি তার ভোকাবুলারি, তার ইংলিশ অ্যাকসেন্ট, এই জিনিসটা যে আমাকে এত বেশি কি বলবো, এত বেশি ইন্সপায়ার করতো তখন থেকে যে আমি কেন করতে পারবো না। আমার কিন্তু, আমি এটা বলে নিই, সবাই কিন্তু ইংরেজি এই শব্দটাকেই অনেক বেশি ভয় পায়, কিন্তু এটার পিছনে লেগে থাকলে খুব ভালো একটা কিছু হবে। সো অফকোর্স আমি বলবো যে যারা এখনই দেশের বাইরে আসতে চায় তারা প্লিজ এখন থেকে আইএলটিএস এর প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। কারণ আইএলটিএস একটা খুব কি বলবো, মানে দেশের বাইরে আসার জন্য সব থেকে ফার্স্ট একটা ধাপ, ওই প্রথম ধাপটা যদি ফিল আপ করতে পারা যায় আইএলস বলতে আবার এটাও easy। মাথায় রাখতে হবে, শুধু আইএলস স্কোর না, আইএলস এর পাশাপাশি আপনাকে ইংরেজিতে একটা ওভারঅল ইমপ্রুভমেন্ট করতে হবে। হ্যাঁ, ওভারঅল বাংলাদেশে ইমপ্রুভমেন্ট অনেকজনই দরকার আছে আছে। আইএলস এ ভালো স্কোর করে, কিন্তু তার প্রনাউন্সিয়েশন শুনলে বাংলাদেশের ভোকাবুলারি সবকিছু আপনি পৃথিবীর কোথাও চালাতে পারবেন না। চালাতে বাংলাদেশের যে পারবে, প্রনাউন্সিয়েশন, এটা দিয়ে চলবে না। আপনি চলবে আইএলটিএস না। এর পাশাপাশি আপনার প্রনাউন্সিয়েশন ঠিক করতে হবে, ভোকাব রেঞ্জ বাড়াতে হবে। আর বাংলাদেশে যে রোবোটিক ইংলিশ ট্রান্সলেশন করে করে ইংলিশ না, এটা এই হলো আপনাকে মনের ভাব প্রকাশ করার মতন ইংলিশ। মনের ভাব প্রকাশ করতে হবে। যেমন আমি এখন ইউএসএ তে থাকি, ইউএসএ তে মানুষ যেভাবে কথা বলে সেটা কিন্তু তাদের আঞ্চলিক ভাষা। এখন ওইখানে যদি আমি গ্রামারিটিক্যাল যোগ করে বিভিন্ন ধরনের ওদের এক্সেন্ট আর আমাদের দেশের এক্সেন্ট কিন্তু একরকম না, সো পৃথিবীর কোনো এটা দেশের বুঝতে সাথে মিলে না প্রেম, আসলে পৃথিবীর কোনো দেশের সাথে মিলে না। মিলে আমাদেরটা না। হলো আসলে নিজের মন গড়া একটা অ্যাকসেন্ট আমরা বানাই নিছি, বাংলার সাথে রাইট। মিক্স করে একটা অ্যাকসেন্ট, এটা আসলে পৃথিবীর কোথাও চলে বা না। আবার দেখা যাচ্ছে কেউ কোনো ভালো কিছু করতে গেলে ভালোভাবে কথা বলে ওইখানে গিয়ে আমরা 100টা ভুল ধরি যে এইভাবে, আরে ভাই সে তো ওই ভাষায় কথা এটা বলছে। এটা আমাদের জাতিগত সমস্যা, জাতিগত বাংলাদেশের একটা সমস্যা। জাতিগত সমস্যা। ইনশাল্লাহ আস্তে আস্তে বেরিয়ে আসবে, অসুবিধা নেই, আমরা একসময় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ, যেহেতু চেষ্টা করে সেটাই। যাচ্ছি। তো প্রেমা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ অনেক আহ অনেক ভালো থাকেন প্রেমা, আমার জন্য দোয়া করবেন। অফ আর কোর্স। থাকলো প্রেমা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, বাই।